কেমন লাগে আপনাদের কাছে যখন আপনাদের সারা জীবনের লালিত যে ড্রিম ডেস্টিনেশনের স্বপ্ন পূরণ হয়ে যায় হঠাৎ করে, আর তখন বলার কি কোনো ভাষা থাকে বলেন? আমার মনের মধ্যে ঠিক সেই একই অবস্থা হয়েছিল যখন আমি সোয়ালবার্ডের জন্য ওয়েট করছিলাম ফ্লাইটের। আমি গিয়েছিলাম নরওয়ে থেকে, নরওয়ের ওয়েট করছিলাম ট্রমসো শহর থেকে আমি গিয়েছিলাম, ওখান থেকে ফ্লাই করেছিলাম। এটা হচ্ছে নর্থ পোলের একদম শেষ শহর, এরপরে আর কোনো জনবসতি নাই পৃথিবীতে। এখানে 6 মাস দিন 6 মাস রাত থাকে। আর এটা সম্পর্কে অনেক কিছু শুনেছি, তাই নিজে চোখে দেখার লোভ সামলাতে পারছিলাম না। ট্রমসো থেকে নর্দার্ন লাইট হান্টিং করার পরে যখন পরের দিন সোয়ালবার্ডের জন্য রওনা দিচ্ছিলাম, অনেক এক্সাইটেডমেন্ট ছিল, কারণ অনেক বছরের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল। এই যে যখন ফ্লাইটে ছিলাম, জানালা দিয়ে পাশে দেখছিলাম মানে বরফে ঢাকা পাহাড়গুলো। আমি এই উইন্ডো সিট নেওয়ার জন্য মানে এক্সট্রা পে করেছিলাম, কারণ এত সুন্দর একটা জায়গা যাবো যদি দেখতে না পারি তাহলে কী লাভ হবে। তাই অবশেষে সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি উইন্ডো সিটে বসে দেখছিলাম, এবং ফ্লাইটটা অদ্ভুত সুন্দর লাগছিল, মানে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করার মতো কোনো সুযোগ হচ্ছিল না। প্রতিটা সেকেন্ড সুন্দর ছিল ওখানকার। এটা বেশ খুব বেশি দীর্ঘ সময়ের একটা ফ্লাইট ছিল না, কিন্তু খুবই সুন্দর ছিল। এবং এখানে আমাদের সাথে আরও অনেক ফ্লাইটে দেখলাম এশিয়ান, স্পেশালি ইন্ডিয়ান অনেক প্যাসেঞ্জার ছিল। অবশেষে নেমে গেছি সোয়ালবার্ডে। আমার মতো অনেক ট্রাভেলার ছিল, সবাই এখানে নেমেই ফ্লাইট থেকে নেমেই আমরা সবাই ছবি তোলায় ব্যস্ত ছিলাম। দেখতে পাচ্ছেন রানওয়েটা পুরো তুষারে ঢাকা। এখানে আসলে দিনে একটাই ফ্লাইট আসে, এবং প্রতিদিন একটা ফ্লাইট আসে এবং একটা ফ্লাইট যায়, এভাবে এখানে সিস্টেম করা। আমরা পরে অবশেষে আমি ট্যাক্সি না নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিলাম। এখানে খুব ভালো ব্যবস্থা আছে। আমি যে হোটেলটা বুক করেছিলাম সেটা হচ্ছে রেডিসন ব্লু। Booking.com থেকে আমি আসলে সব হোটেলগুলো বুক করি। যখন সার্চ করছিলাম তখন রেডিসন ব্লুর রিভিউ এত ভালো দেখছিলাম, আর একটা অজানা জায়গায় যাব, এবং একেবারে যেটা নর্থ পোলের কাছে, যেখানে সবকিছু অ্যাভেলেবিলিটি নাই। সো আমি অনেক কিছু চিন্তা করে রেডিসন ব্লুটাই চুজ করলাম, অ্যাটলিস্ট আমি ওখানে সবকিছু পাওয়ার আশা করে। তো হ্যাঁ, আমি হতাশ হইনি, অনেক সুন্দর ছিল হোটেল। আমি সেটাও একটা ভিডিওতে দেখতে পারবেন কিছুক্ষণ পরে। বাস থেকে যখন নেমে যাব, এটা আসলে খুব বেশি লং ড্রাইভ ছিল না, 10 মিনিট ম্যাক্সিমাম ছিল মনে হয় আমার ড্রাইভটা। হোটেলের সামনেই নামিয়ে দিয়েছিল। এখানে যেতে যেতে কত কিছু যে ভাবছিলাম, যে সারা জীবন স্বপ্ন দেখেছি এখানে আসার, আর সেখানে বসে বসে দেখছি। একধারে রোডের পাশ দিয়ে যাচ্ছে সমুদ্র পানি, তার পাশে হচ্ছে গ্লেশিয়ার, পাহাড়গুলো। মানে এই অনুভূতি আসলে ওখানে নিজে পৌঁছে না দেখা পর্যন্ত আসলে অনুভূতি বর্ণনা করা সম্ভব নয়। এখানে একটা শপিং সেন্টার আছে, সেটার নাম হচ্ছে কুপ, যেখানে সব কিছু পাওয়া যায়। এখানে প্রায় 2000 মানুষ এখানে বসবাস করে, 2,500 মানুষ। এখানে সবার জন্য সবকিছু অ্যাভেলেবেল আছে, এবং সব ধরনের সব জিনিস এই শপিং সেন্টারে পাওয়া যায়। অবশেষে চলে আসছি আমার রুমে। আমার রুমটা ছিল বেশ বড়, সবকিছু খুব সুন্দর গোছানো সাজানো ছিল, আর বাথরুমটাও খুব সুন্দর ছিল, সব কিছু খুব ভালো লাগছিল। এখানে একটা বিশেষ সিস্টেম আছে, এখানে আপনার হোটেলে ওঠার আগে আপনাদের হোটেল ডোরে আপনার একটা জুতা রাখার জায়গা আছে। ওখানে আপনি যে জুতাটা পরে বাইরে থেকে আসবেন, ওই জুতাটা খুলে রেখে আপনি হয় সক্স পরে অথবা এখানে অনেক স্লিপার রাখা আছে, ওগুলো নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারেন। যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সোয়ালবার্ডের একমাত্র ভিজিটর সেন্টার। এখানে আপনি সব রকম ইনফরমেশন পাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গার অ্যাক্টিভিটিস বুকিংও করতে পারবেন। এটার অনেক রিভিউ দেখেছিলাম ইউটিউবারদের ইউটিউবে। তো এখানে আমি যাচ্ছি এখন, আর আমি অপেক্ষা করছি। আসলে আমার সাথে ট্রমসোতে একটা গ্রুপের পরিচয় হয়েছিল, ওরা এসেছিল থাইল্যান্ড থেকে, ওদের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো, এবং ওরা একই সাথে একই ফ্লাইটে আমরা একই সাথে এসেছি। সো এখানে আমাদের মিট করার কথা। ওই যে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড হয়ে গিয়েছিল, ওর নাম মাক।
তো ওর সাথে আমরা কিছু অ্যাক্টিভিটিসের জন্য আমরা একসাথে শেয়ার করবো ঠিক করেছি যে আমরা একসাথে সবাই ঘুরতে যাব। ওরা সব 4-5 জন ফিমেল ফ্রেন্ড ছিল, কাজিন সহ। তো আমি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে সোলবার্ডের মেইন অ্যাট্রাকশন আমার যেটা আসার জন্য সেটা হচ্ছে সিড ফল দেখার জন্য। তো আমি সেটার জন্য একটা বুকিং করেছি ট্যাক্সিতে করে। তো আমার সাথে ওরাও গিয়েছিল। একদম তখন অলমোস্ট রাত 8টা বাজে, 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। তো ওখান থেকে আমরা ওটা দেখতে গিয়েছিলাম ট্যাক্সিতে করে। তো বেশি দূরে ছিল না, ড্রাইভ 15 মিনিট ড্রাইভ ছিল হোটেল থেকে। তো ওখানে আসলে অনেক তুষারপাত হচ্ছিল, অনেক বেশি স্নো পড়ছিল এখানে। তো ওখানে এখন যদিও কিছু দেখতে পাবো না, বাট ওখানে যাওয়ার ইচ্ছাটা দমিয়ে রাখা সম্ভব ছিল না। সো আমরা ওখানে যাওয়ার জন্য গেলাম। সো এখানে গিয়ে দেখলাম খুব সুন্দর কিছু ছবি তুলতে পেরেছি। দেখেন স্নো কীভাবে এসে মুখের মধ্যে পড়ছিল, হাঁটা খুবই দুষ্কর ছিল তো ওই সময়। তারপর গিয়েছিলাম, এটা আমার ড্রিম ছিল একটা, যে আমি নিজে হাতে সিড বলটা দেখবো, নিজে হাতে টাচ করে দেখবো যে আসলে এখানে গ্লোবাল সিড বল, যেটা সারা পৃথিবীর সব রকম সিড এখানে জমা আছে। যদি কোনো দেশের কখনো কোনো সমস্যা হয়, তাদের দেশের শস্য দানা নষ্ট হয়ে যায়, এখান থেকে আবার তারা নিয়ে আবার পুনরায় ঠিক করতে, মানে আবার লাগাতে পারবে। সো এখানে গেলাম। এখান থেকে আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস প্ল্যান ছিল যে আমরা বনফায়ার করব এবং পুরো শহরটাকে ঘুরে দেখব। তো সেটাই করলাম। ওখান থেকে আমরা ব্যাক করে অন্যদিকে যাচ্ছিলাম একটা পয়েন্টে, যেখানে সোলবার্ডের যে বিশেষ সাইনটার জন্য সবাই দেখতে যায়। একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আপনারা রাইফেল ক্যারি ছাড়া চলতে পারবেন, কিন্তু দিনের বেলায় কিন্তু তারপরে শহর থেকে বাইরে যেতে হলে অবশ্যই আপনাকে রাইফেল ক্যারি করে যেতে হবে, কারণ এখানে মানুষের থেকে পোলার বিয়ারের সংখ্যা বেশি। যেহেতু পোলার বিয়ারের সংখ্যা বেশি, যে কোনো সময় হ্যাটাক হতে পারে, কিন্তু সাদা আপনি বুঝতেই পারবেন না চারপাশে সাদা এবং কোনটা পোলার বিয়ার কোনটা স্নো। সো এটা ম্যান্ডেটরি এবং এখানে সবাই গান ক্যারি করতে পারে, কিন্তু কোনো শপিং মল কিংবা রেস্টুরেন্টের ভিতরে আপনি গান নিয়ে ঢুকতে পারবেন না। তা আমরা কয়েকটা জায়গাগুলো দেখেছি, দেখার পরে আমরা বনফায়ারের জন্য যাচ্ছিলাম। এবং আমাদের যে গাইড ছিল, যে বনফায়ার যাদের সাথে আমরা যে গ্রুপটার সাথে বুক করেছিলাম, যে কোম্পানিটা, উনি খুব ভালো একজন ড্রাইভার ছিল। উনি আমাদের সব কিছু বলছিল এবং সব জায়গাগুলো নিয়ে যাচ্ছিল এবং সেটা কেন কোথায় কি হচ্ছিল সব কিছু বলছিল। অবশ্যই তাকে একটা জব নিয়ে এখানে আসতে হবে, কারণ অথবা জব এখানে করতে হবে। জব ছাড়া এখানে কেউ থাকতে পারবে না, উইদাউট জব এখানে থাকার কোনো পারমিশন নাই। আর এখানে কোনো বাড়িঘর তৈরি করা হয় না। এখানে সম্ভবত 2টো কোম্পানির আমি নাম শুনেছিলাম, আমি ভুলে গেছি। ওরা এখানে হাউজিংটা করে এবং আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রেন্টে দিবে বা লিজ দিবে। এটা আপনি ওন করতে পারবেন না। এখানে বাড়ি কেউ নিজের ওন করতে পারে না, এখানে মানে কিনতে পারে না। এখানে আপনাকে কোম্পানির আন্ডারে আপনাকে লিজ নিয়ে থাকতে হবে বা রেন্ট করে থাকতে হবে। এভাবে এখানে সিস্টেমটা করা, মানে কেউ এখানে বাড়ি তৈরি করে থাকতে পারবে না। এখানে যে তৈরি করা বাড়ি আছে খুব লিমিটেড আছে, এই জন্য এখানে মানে জনবসতিকে ওরা খুব বেশি বাড়তেও দেয় না, যাতে এখানে যদি জব না থাকে, এখানে তো আসলে এত মানুষ জীবিকা নির্বাহ করার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। সো এখানে জব থাকলেই সে এখানে থাকতে পারবে। এদিকে আমরা বনফায়ারের জন্য গিয়েছিলাম। আমাদের যে গাইড ছিল, ওনার একটা নিজস্ব একটা কেবিন ছিল, ওখানে আমরা বনফায়ার করেছি, মার্শমেলো পুড়িয়ে খেয়েছি। আর উনি আমাদেরকে একটা স্পেশাল চা খাইয়েছে এবং খুবই মজা ছিল। আসলে এত ঠান্ডা ছিল, ওখানে মাইনাস টেম্পারেচার ছিল। ওই চাটা যেন মানে তখন একটা ব্লেসিং ছিল, মনে হচ্ছে ওটা ম্যান্ডেটরি ছিল। এবং ওটার সাথে আমরা কুকিজ খেয়েছি আর অনেক কিছু খেয়ে বেশ একটা ভালো একটা সময় এক্সপেন্ড করলাম। এবং ওখানে ওনার যে কেবিনটা ছিল, ওখানে অনেক ইনফরমেশন দেওয়া ছিল। এখানে উনি বলছিল কিভাবে অনেক মানুষ এখানে আসে, ওনারা কিভাবে সব কিছু ট্যুরটাকে দেয় এবং এখানের ওয়েদার সম্পর্কে বলছিল, উনি কত বছর ছিল, এগুলো সম্পর্কে অনেক কিছু আমরা জেনেছি। খুব ভালো লাগছিল। এরপরে আমরা গিয়েছিলাম আবার একটু দূরে মাইন, যেসব জায়গা আছে মাইন, কোল মাইন এখানে যেটার জন্য বিখ্যাত, ওখানে গিয়ে আমরা ছবি তুলেছিলাম। দেখুন জিপের লাইটটা অফ করে দিয়েছে, পরে আমাকে পুরো দেখাই যাচ্ছিল না। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো মাইন, কোল মাইন যেগুলো অ্যাক্টিভ আছে, সেই মাইনের দূর থেকে যাচ্ছিল ওই এলাকায় যারা থাকে ওখানে। এবং পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল সাজানো কোনো আর্কিটেকচার, অ্যাকচুয়ালি না, ওটা পাহাড়ই ছিল। তারপরে আমরা অনেক ছবি তুললাম। এরপরে আমার যে ফ্রেন্ড ওর সাথে বিদায় নিলাম, কারণ আমি কালকে চলে আসবো, দুপুরে আমার ফ্লাইট। সো ওদের সাথে দেখা হবে না। সো এরপরে আমি আবার কিছু
ডিনার কিছু খাবার নিলাম, খাবার নিয়ে আমি রুমে চলে আসছি, কারণ আমি আসলে তখন খেতে পারিনি যখন ডিনার করেছিলাম একসাথে ঠিক মতো। তো আমি এখানে বসে কিছু খেয়ে তারপরে রুমে চলে গেলাম, এবং রুমে গিয়ে আসলে বাইরে দেখছিলাম যে নর্দার্ন লাইট এখান থেকে দেখা যায় কিনা, কিন্তু আসলে ওখান থেকে দেখা যাচ্ছিল না। আমি যে 3-4 বার দেখেছি, বর্গেন থেকে দেখেছি, ট্রমসো থেকে দেখেছি, নফলোভেটন আইল্যান্ড থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ আমার লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দেখেছি, যে নর্দার্ন লাইট নিজের চোখে দেখা। এরপরে এখন আমি নেক্সট দিনের জন্য প্রস্তুত নিব, যে আমার আসলে ফ্লাইটটা আমি চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সামহাও চেঞ্জ করতে পারি নাই, কারণ আমাকে যদি চেঞ্জ করতে হয় আমাকে 2 দিন বেশি থাকতে হবে, কিন্তু 2 দিন বেশি আমার থাকার আমার স্কেজুলে ছিল না, কারণ আমার নেক্সট আমি যাবো হচ্ছে স্ট্যাভাঙ্গারে। সো ওটা আমার প্ল্যান করা, সো আমাকে আই হ্যাভ টু লিভ টুমরো, সো আই হ্যাভ টু লিভ। সো কালকে আমার আবার প্ল্যান আছে সিট ওয়ালটা দেখতে যাওয়ার, দিনের বেলায় দেখতে যাওয়া, সেটা দেখবো। এরপরে দুপুরে ফ্লাইটে ব্যাক করবো ট্রমসোতে। এরপরে সকালবেলা উঠে অনেক ছবি তুলেছি, আশেপাশে দেখলাম, কিছু শপিং করেছি, কিছু সুভেনিয়ার কিনেছি। আর হচ্ছে এখানে সবকিছু দাম অনেক কম, কারণ এখানে ট্যাক্স ফ্রি, যে কোনো জিনিস ট্রমসো থেকেও দাম এখানে অনেক কম ছিল। অনেক কিছু কিনেছি আমি ফ্যামিলির জন্য, তারপরে সুভেনিয়ার ফ্রেন্ডের জন্য। খুব ভালো লাগছে যে এখানে আসলে সবকিছু দাম অনেক কম, যেটা আসলে আশা করিনি এত কম হবে। নেগেটিভ অনেক পজিটিভ অনেক কিছু শুনেছি। আসলে এখানে আসার পরে যেটা মনে হলো যে অনেক কিছুই এখানে ভুলভাল অনেক কিছু আছে, আমরা যেটা দেখেছি সবকিছু সত্যি না। যেমন এখানকার মানুষ অনেক পোলাইট এবং আসলে এর অনেক হেল্পফুল। এখানে যারা আছে, যে কয়জন মানুষ আছে, সবাইকে মোটামুটি কোনো না কোনোভাবে চিনে এবং একজনকে হেল্প করার জন্য খুবই প্রস্তুত, এবং যারা ট্রাভেলার আসে তাদেরকেও হেল্প করে প্রচুর মানুষ। এবং আমি এয়ারপোর্টে আমাকে একজন একজন মহিলা আমাকে হেল্প করতে চেয়েছিল, যেহেতু আমি একা ট্রাভেল করছি। অনেক জল্পনা শেষ হয়ে প্রথম দিন রাত চলে গেল। সকালবেলা এই হচ্ছে সকালবেলার আলো, একদম অন্ধকার মনে হচ্ছে, তখন অলমোস্ট 8:30 বাজে, এবং আমার হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। এখানে বাফে ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম। এখানে গিয়ে অনেক রকম খাবার ছিল, অনেক সুন্দর ছিল বাফেটটা, অনেক আইটেম, সব এক পাশে অনেক মানুষ বসা ছিল। আমি আসলে ওই পাশের অংশটা শ্যুট করিনি, আমি আমার খাবার নিয়ে চলে এসেছি এবং এসে বসলাম। এবং বসে যেটা হলো, খুব সারপ্রাইজলি মুকের সাথে আবার দেখা হলো, ওর সাথে একসাথে আবার ব্রেকফাস্ট করে আবার বিদায় নিলাম, কারণ ওরা আজকে যাচ্ছে হচ্ছে বোট ট্যুরে। আমার আসলে এটাতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমার ফ্লাইট আজকে আর যেতে পারবো না। আর এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, ডগ স্লাইডিং করা যায়, এখানে সেটার অ্যাক্টিভিটিস ছিল। তারপরে হচ্ছে বোট রাইডিং আছে, এরপরে আরও অনেক ধরনের, আপনি চাইলে হাইকিং করতে পারেন গাইডেড ট্যুর নিয়ে। এরপরে আবার চলে গিয়েছি সকালবেলা ট্যাক্সিতে করে, ট্যাক্সি নাম্বারটা পেয়েছিলাম ওখান থেকেই, ভিজিটর সেন্টার থেকে নিয়েছিলাম, ওই কল দিয়েছিলাম, আর চলে এসেছিলো সাথে। তো ওখান থেকে খুব অল্প সময় ড্রাইভ লেগেছিল, সম্ভবত 10 মিনিট ড্রাইভ, 10 মিনিট ডিস্টেন্স আসলে সব কিছুই ওদের। তো ওখানে গিয়ে আমি অনেক ছবি তুলেছিলাম, এবং আমি খুবই লাকি ছিলাম। ওই সম্ভবত কোনো সায়েন্টিস্ট আমি আসলে জানি না, বা ওখানে কোনো বড় কোনো অফিসার ছিল যারা মেইনটেন্যান্সের দায়িত্বে ছিল, ওনারা ছিলেন, ওনারা খুলছিলেন। আমি দূর থেকে দেখছিলাম খুলছিলেন, বাট আমি আসলে ভেতর থেকে গেট ভেতরে তো ঢুকতে পারমিশন নাই, আমার কোনো পারমিশন নেওয়া ছিল না। সো আমি জাস্ট এজ এ ট্রাভেলার আমি জাস্ট বাইরে থেকে দেখেছি এবং ওনাকে বললাম, এবং আমার বেশ কিছু ছবি তুলে দিয়েছি। যে ছবিগুলো দেখছেন সেটা ওনাদের তুলে দেওয়া ছবি, এবং দিনের বেলা দেখতে অন্যরকম, রাতের বেলা দেখতে সুন্দরও লাগছিল, সবই সুন্দর। যেহেতু আমার এটা ড্রিম ডেস্টিনেশন ছিল, সিট ওয়ালটা নিজের চোখে দেখা, ছুঁয়ে দেখা, সেই স্বপ্নটা পূরণ হয়েছে, সেটার জন্য অনেক খুশি লাগছে আমার কাছে। এখন আমাকে ব্যাক করতে হবে, এখান থেকে আমি যাবো স্ট্যাভাঙ্গারে। ওখানে গিয়ে আমার একটা পালপিট রক, যেটা খুব ফেমাস রক, ওটার হাইকিং করতে হবে, ওটার জন্য প্রস্তুতি নিব। সো আমি যত পারছিলাম ছবি তুলছিলাম। আর এখানে এখনও দেখছেন, এটা কিন্তু সকাল ঠিক না, এখানে তখন 12:30 বাজে, অলমোস্ট 12টা বাজতেছিল, 12:30 ঠিক না, এখন পুরো দিকে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। আসলে এটা অক্টোবরে ছিল, যেহেতু এটা নভেম্বরের 13 তারিখের পর থেকে পুরো ডার্ক হয়ে যায়। আমি যখন গেছি তখনও হালকা দিন রাত, মাত্র 4 ঘন্টা ডে টাইম ছিল। তো আমি ওই 4 ঘন্টা ডে টাইমটা দেখতে পেরেছিলাম, আমি খুব লাকি। তবে হ্যাঁ, পুরো একদম অন্ধকারে দেখতে কেমন হয় সেটা দেখার বাকি থাকলো।
বের হয়ে আবার কিছু যখন ব্যাক করেছি ট্যাক্সিতে আমি আমার হোটেলে চলে আসছি, এসে আবার একটু শপিং করেছি, তারপরে আবার চলে আসলাম হোটেলে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এবং আজকের দিনটা আমার জন্য অনেক বেশি বিশাল টাফ টাইম যাবে, কারণ আমাকে একদিনে 4টা ফ্লাইট নিতে হবে। আমি এখান থেকে যাব ট্রমসো থেকে যাব হচ্ছে অসলো থেকে বোধো থেকে যাব স্ট্যাভাঙ্গারে। 4টা ফ্লাইট নিয়ে আমি বোধো থেকে স্ট্যাভাঙ্গারে পৌঁছেছি। সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর কোনো ইনফরমেশন থাকলে কীভাবে আর একটু ভালো করতে হবে ভিডিওগুলো, আপনার কী ধরনের ইনফরমেশন চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।